হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক, ভার্ব। স্কুল অথবা কম্পিটিটিভ এক্সাম প্রত্যেক ক্ষেত্রে ইংলিশ গ্রামারে আমাদের ভার্বকে শেখা খুবই প্রয়োজন। কেননা ভার্বকে ইংলিশ গ্রামারে হৃৎপিণ্ড বলা হয়, আর ছাত্ররা ইংলিশ গ্রামারে ভার্ব নিয়েই সব থেকে বেশি সমস্যায় পড়ে থাকে। তো চলো বন্ধুরা, আজকে আমরা ভার্বকে খুব সুন্দরভাবে শিখে আসি। তাহলে শুরু থেকেই শুরু করি। প্রথমে আমরা জেনে নিই ভার্ব কাকে বলে। আমরা ছোটবেলা থেকেই জেনেছি যে ভার্ব হলো সেই পার্টস অফ স্পিচ, যে পার্টস অফ স্পিচ দিয়ে কোনো কিছু করা, হওয়া বা কোনো কিছুর অবস্থার বর্ণনা দেয়। যেমন রান মানে দৌড়ানো। এখানে দৌড়ানো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, অর্থাৎ আমাদের শক্তির অপচয় হচ্ছে, তাই এটি একটি কাজ, তাই এটি একটি ভার্ব। ইট, ইট মানে খাওয়া। খেতে গেলেও আমাদের শারীরিক শক্তি দরকার, অর্থাৎ এটাও একটা কাজ, তাই এটি একটি ভার্ব। রাইট, লেখা। লিখতে গেলেও শক্তির প্রয়োজন হয়, এটিও একটি কাজ, তাই এটি একটি ভার্ব। প্লে মানে খেলা, এটিও একটি ভার্ব, কেননা খেলতে গেলেও প্রচুর শক্তির প্রয়োজন হয়। গো মানে যাওয়া, কাম মানে আসা, টেক মানে নেওয়া, এগুলো এক একটা ভার্ব। কেননা দেখো প্রত্যেকটিতেই আমাদের শক্তি খরচ হচ্ছে বা আমাদের শারীরিক কাজকর্ম রয়েছে। কিন্তু এছাড়াও অবস্থা অর্থাৎ স্টেট অফ বিইং বোঝাতেও অনেকগুলো ভার্ব ব্যবহৃত হয়। যেমন এম, ইজ, আর, হ্যাভ, নো, লাইক, লাভ ইত্যাদি। এম, ইজ, আর, হ্যাভ এইগুলা অবস্থা অর্থাৎ স্টেট অফ বিইং বোঝাতেও ব্যবহৃত হয়। একই সাথে এগুলো কোনো কোনো বাক্যে অক্সিলারি ভার্ব হিসাবেও কাজ করে। আই রান, শি রাইডস, আই অ্যাম হ্যাপি, হি হ্যাজ আ কার। এই বাক্যগুলোতে রান মানে দৌড়ানো, রাইটস মানে লেখা, এম মানে আছি, আই অ্যাম হ্যাপি আমি খুশি আছি, হি হ্যাজ আ কার এখানে তার কার আছে। এখানে দেখো তার অধিকার বোঝাচ্ছে বা অবস্থা বোঝাচ্ছে, তাই এটিও একটি ভার্ব। তবে প্রধানত ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়: ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তবে ওভারঅল ধারণার জন্য আমরা এই মেইন তিনটি ভার্বকেই আজকের ক্লাসের লক্ষ্যবস্তু বানাবো। সব ভার্ব একসঙ্গে করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই পরবর্তী টাইপস গুলো পরপর ক্লাস আনতে থাকবো। তাহলে চলো জেনে আসি ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব চেনার সব থেকে মজার ট্রিক্স হচ্ছে ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ যে ভার্বগুলি টেন্স পরিবর্তন হওয়ার সাথে সাথে তার রূপের পরিবর্তন করে তাকেই ফাইনাইট ভার্ব বলে। হি প্লেজ ফুটবল, হি প্লেড ফুটবল, হি উইল প্লে ফুটবল। এই বাক্যগুলিতে দেখো প্লে ভার্বটি বিভিন্ন ভাবে পরিবর্তন হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্লেজ, পাস্ট টেন্সে প্লেড, একইভাবে ফিউচার ইনডিফিনাইট টেন্সে উইল প্লে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে, তাই এগুলিকে ফাইনাইট ভার্ব বলা হয়। ঠিক একইভাবে শি রাইটস আ লেটার, শি ইজ রাইটিং আ লেটার, শি উইল রাইট আ লেটার। এই বাক্যেও রাইট শব্দটি বিভিন্ন টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রাইটস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাইটিং এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সে উইল রাইট হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে রাইট শব্দটি ফাইনাইট ভার্ব। চলো আরো একটা উদাহরণ নিয়ে তোমাদের ধারণাটি পুরো ক্লিয়ার করা যাক। আই টেক টি, আই হ্যাভ টেকেন টি, আই ওয়াজ টেকিং টি। এই বাক্যগুলিতেও দেখো টেক শব্দটি বিভিন্ন টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে, তাই এখানে টেক শব্দটি একটি ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যে ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকেই ফাইনাইট ভার্ব বলে। চলো নন ফাইনাইট ভার্ব কাকে বলে জেনে আসি। নন ফাইনাইট ভার্ব শব্দটি শুনেই হয়তো তোমরা বুঝে গেছো যে এটি ফাইনাইট ভার্বের অপোজিট হবে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, কেননা এখানে প্রথমে নন শব্দটি আছে, তাই ফাইনাইট ভার্বের অপোজিটই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে ভার্বগুলি টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না তাকেই নন ফাইনাইট ভার্ব বলে। আর এই নন ফাইনাইট ভার্বগুলি বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তবে সেই ভাগগুলো আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে জানবো। I like to eat mango, she wants to go home, he loves to read books। আর এই ভার্বগুলি টু ইট খেতে, টু গো যেতে, টু রিড পড়তে এইভাবে অর্থ বোঝায়। এগুলিকে ইনফিনিটিভ বলা হয়, এগুলোর টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হয় না, তাই এগুলি নন ফাইনাইট ভার্ব। এ রানিং ম্যান ইজ ফাস্ট, আ ব্রোকেন গ্লাস ইজ ডেঞ্জারাস, দ্য হিডেন ট্রুথ শকড আস। এই তিনটে বাক্যেই দেখো রানিং, ব্রোকেন, হিডেন এই ভার্বগুলি মেইন ভার্বের আগে
আইএনজি এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়ে এগুলি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। অর্থাৎ রানিং ম্যান দৌড়ানো ব্যক্তি বা রানার, ব্রোকেন গ্লাস ভাঙা গ্লাস, হিডেন ট্রুথ গোপন সত্য, এই তিনটে ভার্ব ই নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এগুলিকে পার্টিসিপল বলা হয়। আর ওভারঅল এগুলোকে নন ফাইনাইট ভার্ব বলে, কেননা এই ভার্বগুলি এভাবে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে এবং কোনো টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না। একইভাবে জিরান্ডকেও নন ফাইনাইট ভার্ব বলা হয়, যেমন রানিং ইজ গুড এক্সারসাইজ, রিডিং ইমপ্রুভস নলেজ, আই লাইক সুইমিং। এগুলিতে ভার্বের সাথে আইএনজি বসিয়ে নাউন হিসাবে কাজ করে। রানিং ইজ গুড এক্সারসাইজ, রিডিং ইমপ্রুভস নলেজ, আই লাইক সুইমিং, এই তিনটে বাক্যেই দেখো নাউন হিসাবে কাজ করছে। রানিং মানে দৌড়ানো, রিডিং মানে পড়া, সুইমিং মানে সাঁতার কাটা, এগুলো নাউন হিসাবে কাজ করছে। তবে আমি নিশ্চিত বুঝতে পারছি তোমরা পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে পার্থক্য করতে পারছো না। আসলে পার্টিসিপল গুলো নাউনের আগে বসে, যেমন রানিং ম্যান, ব্রোকেন গ্লাস, হিডেন ট্রুথ। এই ফ্রেজগুলিতে দেখো যে ম্যান, গ্লাস, ট্রুথ এইগুলো এক একটা নাউন, আর এই নাউনের আগে ভার্বের সঙ্গে আইএনজি এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়েছে। কিন্তু জিরান্ডের ক্ষেত্রগুলিতে দেখো রানিং ইজ গুড এক্সারসাইজ, রিডিং ইমপ্রুভস নলেজ, আই লাইক সুইমিং। এই বাক্যগুলিতে স্পষ্টই বুঝতে পারছো যে এই ভার্বগুলিতে আইএনজি যুক্ত হয়েছে এবং নাউন হিসাবে কাজ করছে। দেখো রানিং শব্দটি সাবজেক্টের জায়গায় বসেছে এবং রিডিং শব্দটিও সাবজেক্টের জায়গায় বসেছে, ঠিক তারপরে ইমপ্রুভস ভার্বটি রয়েছে। ঠিক একইভাবে আই লাইক সুইমিং, সুইমিং শব্দটি একটি অবজেক্ট হিসাবে কাজ করছে। আমরা জানি যে অবজেক্টের জায়গায় বেশিরভাগ সময় নাউনই বসে, তাই আশা করছি পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে। এই সবগুলোকেই নন ফাইনাইট ভার্ব বলে। এবার চলো জেনে আসি অক্সিলিয়ারি ভার্ব কি। অক্সিলিয়ারি ভার্বের অন্য একটি নাম হলো হেল্পিং ভার্ব। এম, ইজ, আর, অজ, অয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, উইল, ক্যান, মে, মাস্ট ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে। যে ভার্বগুলি মেন ভার্ব হিসাবে কাজ না করে মেন ভার্বগুলি কোন টেন্সে আসে সেটি বোঝাতে ব্যবহৃত হয়, সেই ভার্বগুলিকে বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। যেমন she is playing football, they will come tomorrow, she does not like tea, he had gone home। এই বাক্যগুলিতে ইজ, উইল, ডাজ, হ্যাড এইগুলা অক্সিলারি ভার্ব। কেন? কারণ তোমরা খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে যে প্লেইং, কাম, লাইক, গন এগুলো মেইন ভার্ব হিসাবে কাজ করেছে। এইগুলাকে কোন টেন্সে আছে সেটা বোঝাতে ইজ, উইল, ডাজ, হ্যাড এগুলো ব্যবহৃত হয়েছে। যেমন প্লেইং শব্দের আগে যদি ইজ না থাকতো তাহলে আমরা এটা কোন টেন্সে আছে বুঝতে পারতাম না। অর্থাৎ এটি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আমরা ইজ শব্দটি না থাকলে বুঝতে পারতাম না। একইভাবে কাম এখানে মেন ভার্ব এবং কামের আগে উইল শব্দ বসিয়ে আমরা বুঝতে পারছি যে এটি ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। যদি উইল ভার্বটি না থাকতো তাহলে আমরা বুঝতেই পারতাম না যে এটি ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। যেমন ধরো উইল শব্দটি তুমি উঠিয়ে দাও, দে কাম টুমোরো, তাহলে কি দাঁড়ালো? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে চলে গেল। অর্থাৎ উইল দ্বারাই আমরা বুঝতে পারছি যে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে উইল এখানে আমাদেরকে বুঝতে সাহায্য করছে যে এই বাক্যটি ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, তাই এটি একটি অক্সিলিয়ারি ভার্ব। ঠিক একইভাবে ডাজ, হ্যাড ভার্ব দুটো যদি না থাকতো তাহলে শি ডাজ নট লাইক টি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এবং হি হ্যাড গন হোম এটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এটা আমরা বুঝতে পারতাম না। তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে অক্সিলারি ভার্ব হলো সেই ভার্ব যেগুলি মেইন ভার্বটি কোন টেন্সে আছে এটা বুঝতে সাহায্য করে। তাহলে আশা করছি বিষয়গুলো খুব ভালোভাবেই বুঝতে পারলে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।